নমস্কার, আমি রুমা। আজকে আবার চলে এসেছি তোমাদের খুব অপছন্দের একজন গল্প পাঠিয়ে। অপছন্দের বলছি কেন, কারণ তোমরা পুরো গল্প শোনো না, এই জন্যই বলছি। তবু যারা যারা শোনো তাদের জন্য আবার নতুন একটা গল্প নিয়ে চলে এলাম। আর তার আগে বলি, তোমাদের তো স্বাগত জানাই গল্প পঠন বাই রুমা চ্যানেলে। যদি আমার গল্প তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। কারণ আমি তো বারবারই বলছি যে আমি নিয়মিত দিতে পারি না, কারণ আমার অনেক অকাজের কাজ থাকে যেগুলো আমাকে করতেই হয়। সেগুলো হয়তো অকাজই মনে হবে, কিন্তু আমাকে করতেই হয়, তাই নিয়ম করে আমি দিয়ে উঠতে পারি না। তোমরা সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন পেয়ে যাবে আর জানতে পারবে আমি গল্প পাঠটা করেছি। একই একে রামানুজমের যে ইংরেজিতে গল্পগুলি লিখেছিলেন এবং বাংলায় মহাশ্বেতা দেবী যে গল্পগুলি অনুবাদ করেছিলেন, সেরকমই একটি গল্প আজকে আমি পড়ব ভারতের লোককথা থেকে। এই গল্পটি কন্নড়, তামিল আর তেলুগু ভাষায় চলে। তো সেটা থেকেই মহাশ্বেতা দেবী বাংলায় অনুবাদ করেছেন। ইংরেজিতে তো একে রামানুজম লিখেছেন, আগেই আমি বললাম। তো এই গল্পটি পাঠ করার আগে একটু 2-3 লাইন বলে নিই, তাহলে বুঝতে পারবে গল্পটার কিসের ওপরে। দেখবে পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যাদের সেই অর্থে কিছুই নেই। বিশেষত সাধারণ যে বুদ্ধিমত্তা যাকে বলে, তার বিন্দুমাত্র তাদের নেই। তবুও সৌভাগ্যবশত তাদের কিছু চালাচামুন্ডা, বলতে পারো যেটাকে বলা হয় ফলোয়ার্স, যাদের বলা হয়, জুটে যায়। সেরকম কিছু কিছু মানুষ সংসারে থাকতে পারে, অফিস কাছারি পাড়াতেও থাকতে পারে। এদের খোসামত করার জন্য কিছু ততোধিক বুদ্ধিহীন মানুষ জুটে যায়। এইসব মানুষ সমাজকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই এইসব মানুষের সঙ্গ থেকে নিজেকে দূরে রাখতে হবে, নিজের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য। তো আজ এইরকমই একজন বুদ্ধিহীন মানুষ ও তার ফলোয়ার্সদের নিয়ে একটা গল্প আমি পাঠ করছি। গল্পটির নাম নদী পেরোতে বিপত্তি। তাই শুরু করি আজকের গল্প, নদী পেরোতে বিপত্তি। এক নিরেট গুরু তার 12 জন শিষ্যকে নিয়ে তীর্থে যাচ্ছে। পথে পড়লো একটা নদী। তখন সন্ধ্যা হয়েছে। নদীর দিকে চেয়ে গুরু বলছে, পিছিয়ে দাঁড়াও, পিছিয়ে দাঁড়াও, এ নদী বড়ই সর্বনেশে। অনেক মানুষ খেয়েছে, অনেক অনেক, সাবধান হতে হবে, এখনই সাবধান হতে হবে। ও যতক্ষণ না ঘুমোয় আমরা অপেক্ষা করব। নিরেট গুরু এক শিষ্যকে বলছে, গিয়ে দেখে আসো তো নদী ঘুমোচ্ছে কি না, না জেগে আছে এখনো। ওই গুরু তার শিষ্যদের নিয়ে দূরে বসেছিল, ধুনি জ্বেলেছিল। একটা জ্বলন্ত লকড়ি নিয়ে শিষ্য নদীর জলে ডোবাচ্ছে। তখনই জলে ফোঁস ফোঁস শব্দ হলো। লকড়ি থেকে একটু ধোঁয়াও বেরোলো। শিষ্য ভয়ে হাঁপাতে হাঁপাতে এসে বলছে, গুরুদেব গুরুদেব, এখন এখন নদী পেরোনো যাবে না, নদী জেগেই আছে। ওকে ছুঁতেই ও বিষধর সাপের মতো ফোঁস ফোঁস করলো। রাগে জ্বলতে জ্বলতে ধোঁয়া বার করতে লাগলো। আমাকে খেয়েই ফেলতো। কোনো মতে প্রাণ বাঁচিয়ে আমি পালিয়ে এসেছি। গুরু বলল, পালিয়ে এসেছো বলে খুশি হলাম, তোমার বুদ্ধি অনেক বেশি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ও ঘুমোনো অবধি দেখা যাক, আমরা ওই কুঞ্জবনে গিয়ে বিশ্রাম করি। ওরা বিশ্রাম করছে। তো এক শিষ্য তখন বলছে, জানেন গুরুদেব, আমার ঠাকুরদা ছিলেন বড় ব্যবসায়ী। 2 গাধার পিঠে লবণের বস্তা চাপিয়ে উনি একবার এই নদী পেরোচ্ছিলেন। তারপর জানেন কি সর্বনাশা নদী কি করলো? গ্রীষ্মকাল তখন, ওরা নদীতে নাইবেন, ভাবলেন আহারে গাধা দুটোরও তো গরমে কষ্ট হচ্ছে, তাই গাধা দুটোকেও নদীতে নামিয়ে নাড়ালেন। ওপরে উঠে দেখেন নদীটা সব লবণ খেয়ে নিয়েছে। বস্তা সেলাই খোলেনি, একটা ফুটোও ছিল না বস্তায়, কিন্তু শয়তান নদী পুরো লবণটাই লুটে নিয়েছে। ঠাকুরদা খুশি যে নদীটা লবণ নিয়েছে বটে, তাকে প্রাণে তো মারেনি। তাই বলছি গুরুদেব, এ নদী শয়তান হতচ্ছাড়া, আপনি ঠিকই বলেছেন, একদম ঠিক বলেছেন। আমরা মাইলখানেক দূরে বসে আছি, এতে আমরা ভারী নিশ্চিন্ত, নদী আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। যাই হোক, তারপর ওরা ঘুমিয়ে পড়ল। ভোর হলে জাগলো।
গুরু বলছে, ওরে এবার তোমরা দেখো তো হে নদী ঘুমোচ্ছে কি না। সেই শিষ্য সেই নেভা কাঠটা নিয়ে গেছে। নদীতে ডোবাতে তো ফোঁসর ফোঁসর নেই, ধোঁয়াও উঠছে না। ও তখন দৌড়তে দৌড়তে এসে বলছে, গুরুদেব গুরুদেব এখনই পার হওয়া যাবে, এখনই, তবে নিঃশব্দে, নদী এখন গাঢ় ঘুমে। ওর হাত ধরে পা টিপে টিপে নদী পার হচ্ছে। মনে ভয়, যদি নদী জেগে ওঠে, যদি তাদের খেয়ে নেয়। ওপারে উঠে ওর তারিখ করতে লেগেছে যে বাবা সত্যি ভাগ্যিস, গুরুদেবের কি বুদ্ধি। আর তুমি যে লগড়ি নিয়ে গিয়ে ডোবালে, তখন তো যখন নদীর লগড়িটা জ্বলছিল, তখন ওই ধোঁয়া বেরোলো নিভে গিয়ে, তারপর তার আগে ফোঁস আওয়াজ হলো। ভাবছে আমাদের হাতে জ্বলন্ত লগড়ি, তাই নদী রেগে গিয়ে ওরম করলো। যেই তুমি আগুন নেভে গেছে নিয়ে গেছো, তখন বুঝলো না না, এদের হাতে তো আর কিছু নেই, এদের তো আর আমি ক্ষতি, তাহলে এখন আর এদের কোনো কিছু আর ক্ষতি করতে, তো এরা আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই এখন নদী তখন শান্ত হয়ে গেল। যাকে বাবা, বিপদটা তো কেটে গেছে। তখন একজন বলছে, আচ্ছা আমরা সবাই ঠিকমতো এসেছি তো? কিন্তু বড় বেইমান নদী, কিছু কারুর না কারুর কিছু না কিছু ক্ষতি করবেই। এই দেখো তো গুনে দেখো তো আমরা কতজন আছি। গুরুদেব বলল, হ্যাঁ এটা তুমি ভালো বুদ্ধির কথাই বলেছো, ঠিক আছে গুনো তো। সে তখন কি করলো, নিজেকে বাদ দিয়ে সকলকে গুনলো আর বিলাপ শুরু করলো, মোটে 12 জন কেন, মোটে 12 জন কেন, নদী আমাদের একজনকে নিয়ে নিয়েছে, আমাদের একজনকে নিয়ে নিয়েছে, আমরা তো ছিলাম 13 জন, এখন 12 জন কেন হলো। গুরু তখন আরেকজনকে গুনতে বলছে, সেও নিজেকে বাদ দিয়ে গুনছে, ফলে দাঁড়াচ্ছে 12। এভাবে সব শিষ্যরাই গুনলো। শেষে নিরেট মূর্খ গুরু নিজেও গুনলো, কিন্তু নিজেকে ছাড়া। পরম দুঃখে বলল, আমরা 12 জন হে, 13 জন ছিলাম, একজন তো নেই। সত্যি নদী একজনকে তাহলে খেয়েই ছাড়লো। আমরা এত বুদ্ধি করলাম, তারপরেও। সবাই যে হারিয়ে গেছে তার দুঃখে বিলাপ জুড়েছে, অথচ কে যে নেই তা কেউ বলতে পারছে না। নদীকে গাল দিচ্ছে, শয়তান বদমাস, নির্দোষীকে খেয়েছিস, আমাদের গুরুভাইকে খেলি, আমাদের ঠকালি, যা শুকিয়ে যা, শুকিয়ে যা, তোর চড়ায় গর্ত হোক, গর্ত। এক পথিক তখন শুধলো, কি হে এত চেঁচামেচি কেন, কি জন্য চেঁচাচ্ছ? তারা তখন বলছে আমরা 13 জন ছিলাম, কিন্তু যতবার গুনছি ততবারই দেখছি 12 জন। লোকটা বুঝতে পারলো এরা খুব মূর্খ, কিন্তু এদের বুঝিয়ে হবে না। মূর্খ লোকরা তো অন্যের কথা শোনে না, বোঝেও না, তারা যেটা বলে সেটাতেই তারা ঠিক থাকে, স্থির থাকে। বুদ্ধিমান কথা তো বুদ্ধিহীনরা শোনে না, না। তখন লোকটা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা ঠিকই বলেছো, তবে যাই হোক আমি দেখছি কি করা যায়। ভালো হয়েছে আমি এসে পড়েছি, আমি কিন্তু জাদুবিদ্যা জানি, 2 মিনিটে হারানো মানুষটা এনে দেবো, তবে বাবা পয়সা ছাড়তে হবে। গুরু বলছে, তুমি তো ঈশ্বর প্রেরিত, আমার শিষ্যকে এনে দাও, যা সম্বল আছে সব দিয়ে দেবো। ওরা তখন তীর্থের সকল সম্বল বের করে দিল। লোকটা ওদের এক ঝুড়ি এঁটেল মাটি আনতে বলল। মানে এঁটেল মাটি মানে যে মাটি দিয়ে আর কি ওই কুমোররা মূর্তি তৈরি করে, ওই মাটি আনতে বলল। শিষ্যরা মাটি জোগাড় করে আনলো। লোকটা সেই মাটি লম্বা লাইনে লেপালো। ওদের বলল, নিচু হয়ে মাটিতে নাক ডোবাও। তারপর বলল, না এখন গুনে দেখো তোমরা কটা আছে, কতজন আছে। যেই মাটিতে নাকের ছাপ ওরা গুনলো, দেখলো 13টাই রয়েছে। নিরেট গুরু আর শিষ্যরা তখন আনন্দে লাফাচ্ছে আর বলছে, ও এই তো আবার আমরা 13 জন, আবার আমরা 13 জন, সবাই আছি এখানে, যে ছিল না সেও এসেছে। ধন্য ধন্য তুমি জাদুকর, তুমি আমাদের আরেকজনকে ফেরত পাঠিয়ে দিয়েছো, তুমি আমাদের 13 জনকে এনে দিয়েছো। বলে ওই বুদ্ধিহীন নিরেট গুরু আর তার শিষ্যরা ওই জাদুকরকে সব দিয়ে দিল। কিন্তু লোকটার যে বুদ্ধিমান সেটা যদি লোকটা বলতো, তারা কিন্তু বুঝতো না, বিশ্বাসও করতো না। কিন্তু বুদ্ধিহীন গুরু লোকটার কথায় জাদুকর বলে তাকে মেনে নিয়ে সব কিছু দিয়ে লাফাতে লাফাতে নদীর অপর প্রান্তে হেঁটে বনের জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে
যেতে শুরু করলো। দেখেছো, বুঝেছো কেমন তোমরা, মানে গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো? এই রকমই মূর্খ বুদ্ধিহীন মানুষ দেখবে সংসারেও রয়েছেন, তারা থাকে এবং তাদের বুদ্ধিহীনতা দিয়ে কোনো বুদ্ধিহীন মানুষ যেরকম সংসার থেকে সংসারকে, এরকম অনেকগুলো সংসার মিলে সমাজকে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। বুদ্ধিমান মানুষের কথা কখনোই তারা শোনে না, বুঝতেও চায় না। যাই হোক, কেমন লাগলো তোমরা জানাবে। তার আগে পুরো গল্পটা শুনতে হবে, না হলে তো গল্পের শেষটা যদি না শোনো তাহলে তো বোঝা যাবে না। না, তোমরা বুদ্ধিমান, তোমরা না পড়লেও না শুনলেও সবটাই জেনে যাবে, কিন্তু তোমরা পড়লে আমার ভালো লাগবে। আশা করি আমাকে তোমরা এইটুকুন ভালো লাগা দেবে। আজ আসি, নমস্কার।